দিল্লিতে অখিলেশ যাদবের বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল ইন্ডিয়ার যে বৈঠক ছিল সেই বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন এবং অখিলেশ যাদবের বাড়িতে তিনি গিয়েছেন। তাদের মধ্যে বৈঠক হচ্ছে, বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারীর সঙ্গে। কৃষ্ণেন্দু, কি জানা যাচ্ছে এই বৈঠক সম্পর্কে? দেখো, আজ সকালেই অভিষেক বন্দ্যোপাধ্যায় অখিলেশ যাদবের বাড়িতে যান। অখিলেশ যাদব এবার তুমি জানো যে রেজাল্ট ভালো করেছেন। পশ্চিমবঙ্গে যেমন তৃণমূল 29টি আসন পেয়েছে, তেমনি উত্তরপ্রদেশেও অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি 37টি আসন পেয়েছেন। গতবার 5টি আসন থেকে 37টি আসন পেয়েছেন এবং কংগ্রেস 6টি আসন পেয়েছে এবং তাৎপর্যপূর্ণভাবে সেখানে বিজেপিকে টপকে গেছে সমাজবাদী পার্টি। সেই অখিলেশ যাদব কালকেও বৈঠকে ছিলেন। মল্লিকার্জুন খাড়গের বাড়িতে যখন বৈঠক চলছিল তখন অখিলেশ যাদব এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই সেখানে ছিলেন এবং বৈঠকের পর একান্তে কথাও তারা বলেন। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সকালেই অখিলেশ যাদবের বাড়িতে যান। প্রায় 40 মিনিট সেখানে বৈঠক হয়। সেই বাড়ি থেকে তিনি বেরিয়েও গেছেন এবং গিয়ে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতা ফেরার আগে একাধিক নেতার সঙ্গে বৈঠক করবেন, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে বা তৃণমূল সূত্রে দাবি করা হচ্ছে। তুমি জানো যে এনডিএ যেমন সরকার গঠনের তোড়জোড় শুরু করেছে, তেমনি ইন্ডিয়ার তরফ থেকেও একটা তৎপরতা শুরু হয়েছে আঞ্চলিক দলগুলোর সঙ্গে কংগ্রেসের একটা বোঝাপড়া এবং সেই জায়গায় আঞ্চলিক দলগুলোর সঙ্গে তৃণমূলের তরফে প্রতিনিধি হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিভিন্ন রকম কথাবার্তা চালাচ্ছেন। তারই পরম্পরা হিসেবে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অখিলেশ যাদবের বৈঠক। অনেক ধন্যবাদ কৃষ্ণেন্দু তোমার। গত দুবারের মতো এবার সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি, অর্থাৎ একক সংখ্যাগরিষ্ঠ দল হতে পারেনি বিজেপি এবং সেই কারণেই এনডিএর কাছে যেহেতু সেই সংখ্যা রয়েছে, তাই নীতিশবাবু এবং চন্দ্রবাবু নাইডু এই দুজনের সমর্থনেই মোদি এবার তৃতীয়বারের জন্য সরকার গড়তে চলেছে দিল্লিতে এবং আগামীকাল সেই এনডিএর ফের বৈঠক রয়েছে, যেটা জানা যাচ্ছে যে আগামীকালই সরকার গঠনের দাবি দাবা নিয়ে রাষ্ট্রপতির কাছে তারা যেতে চলেছেন। শনিবার হয়তো একটা শপথের তোড়জোড় শুরু হয়েছে, যেটা জানা যাচ্ছে। অন্যদিকে ইন্ডিয়ার তরফ থেকে যেটা এখনো পর্যন্ত খবর, তাদের কাছে যেহেতু সংখ্যা নেই তাই তারা এবার সরকার গঠনের জন্য ঝাঁপাবে না, বরং ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি তারা নিয়েছে। দিল্লির পাওয়ার করিডরে সক্রিয় ইনফ্যাক্টর নরেন্দ্র মোদীর একার পক্ষে এবার সরকার গড়া সম্ভব নয়, কিন্তু এনডিএর হাতে সরকার গঠনের প্রয়োজনীয় সংখ্যা আছে। কিন্তু আগামী 5 বছর নির্বিঘ্নে সরকার চালাতে হলে বিহারের নীতিশ কুমার এবং অন্ধ্রপ্রদেশে চন্দ্রবাবু নাইডুর ওপরে ভরসা করে চলতে হবে মোদীকে। এই পরিস্থিতিতে বুধবার দিল্লিতে বৈঠকে বসে এনডিএ। নরেন্দ্র মোদী থেকে নীতিশ কুমার, চন্দ্রবাবু নাইডু, চিরাগ পাসওয়ান থেকে একনাথ শিন্ডের মতো এনডিএ শরিকরা বৈঠকে উপস্থিত ছিলেন। মোদীর পাশেই বসেছিলেন নাইডু এবং নীতিশ। বৈঠকের পর ঐক্যবদ্ধ চেহারাও তুলে ধরার চেষ্টা করে তারা। বৈঠকে প্রস্তাব পেশ করে বলা হয়, আমরা সবাই গর্বিত যে 2024 সালের লোকসভা নির্বাচনে এনডিএ নরেন্দ্র মোদীর নেতৃত্বে একজোট হয়ে লড়াই করেছে। এনডিএ সমস্ত নেতা নরেন্দ্র মোদীকে সর্বসম্মতিক্রমে জোটের নেতা নির্বাচিত করছি। এই প্রস্তাব 5ই জুন সর্বসম্মতিক্রমে নতুন দিল্লিতে গৃহীত হয়েছে। পরপর 3 বার কোনো একটি সরকারের পক্ষে টিকে থাকাও কিন্তু বিরাট বড় ব্যাপার। রাহুল গান্ধী কোন সংবিধান বাঁচাচ্ছেন আমি জানি না, যে সংবিধানে যত সংশোধন হয়েছে, যত পরিমার্জন পরিবর্তন হয়েছে সব ওনাদের আমলে হয়েছে। আমাদের আমলে তো মিনিমাম কিছু হয়েছে। মানুষ ভোট দিয়েছে, আবার সময় আসবে তখন আমরা জিতবো আবার। নাইডু আর নীতিশবাবুর মতো পল্টুরাম যারা আছেন তাদের উপরে ভরসা করা তো বেমানি, আমরা দেখেছি, ঠকতে হয়েছে। কিন্তু রাজনীতি বাধ্যবাধকতা থাকে, তারা বিজেপির সমর্থনে জিতে আসেন আর বিজেপিকে ছেড়ে অন্যের সঙ্গে হাত মেলান। সেইটা আসবে কিনা সেটা পার্টির সর্বোচ্চ নেতৃত্ব দেখবেন। 2014 সালে দেশে ক্ষমতায় আসার পরেই প্রথম ম্যাজিক ফিগারের নিচে নেমে গিয়েছে বিজেপির আসন সংখ্যা। 2014 লোকসভা ভোটে বিজেপি জিতেছিল 282টি আসনে, আর 2019-এর নির্বাচনে বিজেপি একাই জিতেছিল 303টি আসনে। কিন্তু এবার ম্যাজিক ফিগার 272-এর কাছাকাছিও পৌঁছতে পারেনি তারা। তাদের প্রাপ্ত আসন 240। আর এই প্রসঙ্গ টেনে খোঁচা দিয়ে কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ লিখেছেন, 1989 সালে নভেম্বরে কংগ্রেস 197টি আসন পেয়েছিল এবং বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করেছিল। কংগ্রেস চাইলেই সরকার করার দাবি জানাতে পারত, কিন্তু রাজীব গান্ধী সেটাই করেছিলেন যা ভদ্রতা এবং নৈতিকতা নিরিখে করা উচিত ছিল, কারণ তিনি মন থেকে সেটা বিশ্বাস করতেন। কিন্তু ভারতবাসী প্রত্যাখ্যান করার পরেও বর্তমান কেয়ারটেকার প্রধানমন্ত্রীর মধ্যে কি বিন্দুমাত্র ভদ্রতা কিংবা নৈতিকতা বলে কিছু আছে? 1989 সালে কংগ্রেস এককভাবে ম্যাজিক ফিগার ছুঁতে পারেনি বলে সরকার গঠনের দাবি না জানিয়ে রাজীব গান্ধী অন্যদের সুযোগ করে দিয়েছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী বিগত 10 বছরে যে সমস্ত কার্যকলাপ করেছেন এবং তার যে বডি ল্যাঙ্গুয়েজ, তাতে মোটামুটি দেশের মানুষ ত্রস্ত হয়ে গেছেন।
দেশের মানুষ ওনাকে সম্পূর্ণ শক্তি দেননি, ওনাকে কষান করেছে। ফলে আগামী দিনে এই সরকার টিকবে না এবং এই সরকার তার দুরভিসন্ধিগুলোকে আর কাজে লাগাতে পারবে না, এটা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে। 400 আসনের স্লোগান তুলে ভোট প্রচারে নামলেও নরেন্দ্র মোদীকে আগামী 5 বছরের জন্য তাকিয়ে থাকতে হবে শরিকদের দিকে। 2024-এর লোকসভা নির্বাচনে বিজেপির 240টি আসনের পাশাপাশি চন্দ্রবাবু নাইডুর তেলুগু দেশম পার্টি জিতেছে 16টি আসনে, নীতিশের জেডিইউ 12টি, একনাথ শিন্ডের শিবসেনা 7টি আসন এবং লোক জনশক্তি পার্টি জিতেছে 5টি আসনে। জোটের বাকি ছোট আঞ্চলিক দলগুলি 12টি আসন পেয়েছে। সব মিলিয়ে 292টি আসন পেয়েছে এনডিএ। অর্থাৎ সরকার গঠনের জন্য জোটগতভাবে তা যথেষ্ট। How can we contest elections if you are not a part of NDA? 3 parties combined we collected. Sir, how was the meeting? How was the meeting, sir? Good. এদিকে দীর্ঘদিন বাদে নরেন্দ্র মোদীকে কড়া টক্কর দেওয়ার পর সরকার গঠনের বিন্দুমাত্র সুযোগ থাকলেও সেই চেষ্টা করে দেখতে চাইছে ইন্ডিয়া জোট। এদিনই কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের বাড়িতে বৈঠকে বসে বিরোধীদের জোট ইন্ডিয়ার সদস্যরা। রাহুল গান্ধী থেকে সীতারাম ইয়েচুরি, অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে অখিলেশ যাদব, শরদ পাওয়ার থেকে তেজস্বী যাদব, বিরোধী জোটের সব শীর্ষ নেতাই উপস্থিত ছিলেন। সূত্রের খবর, বৈঠকে সিদ্ধান্ত হয়েছে সরকার গঠনের চেষ্টা এখন ইন্ডিয়া জোট করবে না, দাবিও পেশ করবে না, সঠিক সময়ের জন্য অপেক্ষা করবে। দীপক ঘোষ, বিজেন্দ্র সিংহ, কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ।